মুন, সময় পেলে একবার আসিস তো। ফোনটা ধরতেই কাকিমা বললেন। কাকিমা বলতে আমার উল্টো দিকের কাকিমা। কাকু আর কাকিমা দুজনেই থাকেন। দুই ছেলে পশ্চিমবঙ্গ ছেড়েছে বহুদিন হলো, সুতরাং পরিবার বলতে কাকিমা আর কাকু। মুন, একবার আসিস তো। এই কথাটা শুনলেই যেন আমার শরীর খারাপ লাগে। প্রথম যেদিন ডেকেছিলেন তখন অবশ্য খুব উৎসাহ ছিল আমার। সেদিনও শনিবার সন্ধে, মিঠিকে আঁকার ক্লাস থেকে এনে সবে এক কাপ চা নিয়ে বসেছি। মুন, একবার আসিস তো। সেদিনটা অবশ্য প্রথম ছিল, তাই মন জুড়ে কৌতূহল আর চোখ জুড়ে উৎসাহ নিয়ে উল্টো দিকের ফ্ল্যাটে গিয়েছিলাম। কী রে, শুনছিস? আসছিস তো? আবার কাকিমা বললেন। আমি বললাম, কাকিমা, এই ফিরলাম মিঠিকে নিয়ে, একটু চা খেয়ে আসি। বয়স্ক মানুষ, তাই একটু ইনিয়ে বিনিয়েই না সূচক কথাটা বললাম আর কি। আরে, চা বানাতে হবে না, আমি তোর জন্য সেই ম্যাজিক কফি বানাচ্ছি, তুই আয়। সেই ম্যাজিক কফি নামটা শুনেই কাকিমার বাড়ি যেতে ইচ্ছে করে। ম্যাজিক কফি নামটা আমিই দিয়েছিলাম। কি দিয়েছিল জানি না, মুখে দিয়েই মন ভালো হয়ে গেছিল। খাতায় আঁকা হাঁসটাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম শুধু ওই কফির জন্য। ধুস, তোমায় অত খাটতে হবে না, আমি চা বানিয়ে খেয়ে আসছি, আমি বললাম। কাকিমা এবার ধমকের সুরে বললেন, বড্ড পেকেছিস না? বলছি আমি বানাচ্ছি, তুই আয়। একটা জিনিস বানিয়েছি, তোকে দেখাবো। কথাটা শুনে আবার শরীর অস্থির লাগছে আমার। সেই প্রথম দিনের হাঁসটার কথা মনে পড়ল। প্রথম দিন যখন আমি উৎসাহ নিয়ে কাকিমার ঘরে ঢুকেছিলাম, কাকিমা আমায় একটা সাদা কাগজ এগিয়ে দিয়ে বলেছিলেন, একটু ঠিক করে দে তো। আমি বললাম, কি এটা? কাকিমা আমাকে মোবাইলে একটা ছবি বের করে বললেন, এই দেখ। দেখলাম একটা ছবি, হাঁসের ছবি। একটা হাঁস, চারিদিকে নীল জল, আকাশ, গাছ, মানে একটা সিনারি। আমি বললাম, বাহ, দারুণ আঁকা তো, কে এঁকেছে? কাকিমা হেসে বললেন, আরে বুবাইয়ের মেয়ে ডল। বুবাইদা কাকিমার ছোট ছেলে, ওর মেয়ে মিঠিরই বয়সী, নাম ডল। ও এঁকে হয়তো ঠাম্মিকে পাঠিয়েছে মোবাইলে। কাকিমা বলেছিলেন, দেখ, হাঁসটা আমি সাদা পাতায় এঁকেছি, দেখ তো কেমন হয়েছে। ঘাড়ের কাজটা হয়নি ঠিকঠাক, একটু করে ঠিক করে দে না। আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। প্রায় 70 বছর বয়স হবে কাকিমার। হাঁস, গাছ, পাখি, কি দরকার এখন এসবের? প্রশ্নটা মনে আসলেও আমি জিজ্ঞেস করিনি কাকিমাকে। হাঁসের গলাটা মুছে হালকা করে এঁকে দিলাম। কাকিমা সেটার উপর হাত বোলালেন, তারপর মুছে নিজে আঁকলেন। তারপর এমন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন, মনে হচ্ছিল বিশাল কোনো কাজ করেছেন। তারপর আমাকে বললেন, আমাকে একটু রং করে দেখাতো এটা। কে জানে কাকিমা কি ভুল করে আমায় ডাকলেন? আমি তো লিখি, আঁকি ভেবে ভুল করছে না তো কাকিমা? আমি অত ভালো আঁকতে পারি না। বলতেই কাকিমা এক কাপ কফি এনে বললেন, এটুকু দেখাতে তুই পারবি। কফি কাপে চুমুক দিয়ে সেদিন রংটা করে দেখালাম কাকিমাকে। কাকিমার সামনে এমনভাবে বসা যেন মিঠি বসে আছে, তবে মিঠি থেকে অনেক বেশি মনোযোগী ছাত্রী কাকিমা। আমি ডলের আঁকাটা দেখে মোম রং দিয়ে হুবহু ওরকমই আঁকাটা রং করে দিয়েছিলাম। কাকিমা মুগ্ধ হয়ে দেখছিলেন। সেদিন ফিরে এসে খুব ভাবছিলাম কাকিমার কথা। এই বয়সে হাঁস, পাখি, গাছ, মাথায় গণ্ডগোল আছে কি? এরকমও একবার মনে হলো। কথা বলার লোকের অভাবে কি কাকিমা এমন হয়ে যাচ্ছেন? কাকু সারাদিন বাইরে আড্ডা, বন্ধু বান্ধব নিয়ে আছেন, তাই কি উনি এমন হলেন? এরকম ভাবাটা মাথায় কিছুদিন থেকে আবার হারিয়েও গিয়েছিল। মনে পড়ল আবার পরের শনিবার, যখন কাকিমা বলেছিলেন, মুন, একবার আসবি। এরকম প্রায় শনিবার কাকিমা আমায় ডাকেন ওনার আঁকাগুলো একটু ঠিক করে দেওয়ার জন্য। পরের শনিবার একটা গোলাপ ফুল এঁকে এইভাবেই ডেকেছিলেন কাকিমা। তারপর নৌকো, ময়ূর সব হয়ে গেছে মাঝখানে। আমার খালি একটাই কাজ, গিয়ে ঠিক করে দেওয়া। একটু বিরক্তই লাগে আমার। ওই সন্ধেটা ওখানে গিয়ে এমনভাবে আটকে যাচ্ছি যে পরপর কাজগুলো আমার পিছিয়ে যাচ্ছে। তাও কি ভাগ্যিস শনিবার করে ডাকেন, পরের দিন ছুটি থাকে। মাঝে দু একদিন কাকিমা আমায় ডেকেছিলেন, কিন্তু যেতে পারিনি, কারণ মিঠির পরীক্ষা চলছিল। তারপর মাঝে অনেকগুলো শনিবার কেটে গেছে কাকিমা ডাকেননি। আমিও নিশ্চিন্ত ছিলাম এটা ভেবে যে আমি হয়তো বিপদমুক্ত। কিন্তু কোথায়,
আবার আজ ডাকলেন। মিঠিকে দেখলাম টিভিতে কার্টুন চালিয়ে বসেছে। ঘড়িতে 7:30। শাশুড়িকে ডেকে বললাম, আমি একটু আসছি, কাকিমা ডাকছেন, 9টার মধ্যে ঢুকবো। 9টায় আদৌ হবে কি না জানা নেই, আর রাতের রান্নাটাও আমার করা হবে কি না সন্দেহ। রাত বাড়তে থাকলে শাশুড়ি মা আমার আর অপেক্ষা করবে না, ভরসা করতে না পেরে করেই ফেলবে রাতের রান্নাটুকু। মুখোমুখি দরজা আমাদের, একই ফ্লোরে প্রায় 5টা ঘর। সব ঘর থেকেই লোকজন বেরিয়ে গল্প আড্ডা চলে টুকটাক। শুধু এই ফ্ল্যাটেরই দরজা বন্ধ থাকে সব সময়। কখনো দেখিনি কাকিমা মুখ বের করে কারোর সাথে কথা বলছেন বা কারোর নামে কোনো আলোচনা করছেন। আর তাই হয়তো আশেপাশের কারোর সাথে কাকিমার সেরকম সখ্যতা তৈরি হয়নি। আমার গল্পের সূত্র ধরেই আমার সাথে টুকটাক কথা হতো, আর তাতে যে আমি কাকিমা আমাকে এভাবে আপন করে নেবে বুঝিনি। এতদিন পরে আজ আবার কি করতে ডাকছে বুঝতে পারলাম না। কলিং বেল টিপতেই কাকিমা দরজা খুলে দিলেন। ফ্ল্যাটে ঢুকতেই নাকে আসলো দুধ ফোটার গন্ধ। তাতে ক্রিম আর বাটার দিয়ে কাকিমা অদ্ভুত একটা কফি বানান, খেয়েই চনমনে হয়ে যাই। তাই নাম দিয়েছি ম্যাজিক কফি। অস্বীকার করে লাভ নেই যে ওই কফির লোভেই কাকিমার ডাকটাকে খানিকটা ভালো লাগতো। কাকু নেই? জিজ্ঞেস করতেই কাকিমা বললেন, কবে থাকে এই সময়? সময় কাটতেই চায় না আমার, তাই তো এটা সেটা করি আর তোকে বিরক্ত করি। আমি বললাম, ধুস, কিসের বিরক্ত? একদিন ডাকো, আসতে ভালোই লাগে। আসলে রাতের রান্নাটা বাকি থাকে, এটাই যা চিন্তার। অন্য কেউ হলে এতক্ষণে জিজ্ঞেস করে ফেলতেন, শাশুড়ি করে না? তুই যে চাকরি করতে বেরোস, কাজ কর্ম করিস, উনি রেগে যান না? বা শাশুড়ি মানুষটা কেমন, এসব প্রশ্নে ভরিয়ে দিতেন। কিন্তু কাকিমাকে কোনো দিনও এরকম কোনো প্রশ্ন করতে দেখিনি। সংসারের খুঁটিনাটি নিয়ে ওনার কোনো আগ্রহ নেই, বরং অনেক বেশি আগ্রহ আমার লেখা নিয়ে। তাই হয়তো আশেপাশে ওনাকে কেউ খুব একটা পছন্দ করেন না। আসলে সমানে সমানেই মিল হয়। এই কাকিমা একদমই বাকিদের সমান নয়। দেখা হলে কেমন আছো ছাড়া আর প্রশ্নে এগিয়ে নিয়ে যাওয়া যায় না ওনাকে। তাই ঘরের খবরও কেউ বের করতে পারেনি ওনার থেকে। নে, কফিটা খা, বলেই কাকিমা কাপটা এগিয়ে দিলেন। আমি হাতে নিয়ে অমন সুন্দর গন্ধে অপেক্ষা না করেই চুমুক দিলাম। অপূর্ব স্বাদ এই কফির। রেসিপিটা জেনে বানিয়েছিলাম বাড়িতে, কিন্তু এরকম স্বাদ পাইনি। কিছু মানুষের হাতের নিজস্ব কিছু স্বাদ থাকে। দেখ তো কেমন হয়েছে। কফির কাপে আবার চুমুক দিতে গিয়ে থমকালাম। কাকিমার হাতের সাদা পৃষ্ঠায় একটা শিব ঠাকুরের ছবি, একদম রং করা। ক্যালেন্ডারে থাকা ছবিগুলোর মতো অত নিখুঁত না হলেও বেশ ঝকঝকে। আমি অবাক হয়ে দেখছি বলেই বোধহয় কাকিমার ঠোঁট জুড়ে হাসি লেপ্টে গেছে। বললেন, কেমন হয়েছে? আমি বললাম, তুমি এঁকেছো? কাকিমা চোখ পিটপিট করে হেসে হ্যাঁ বললেন, একদম বাচ্চাদের মতো। তারপর একগোছা সাদা কাগজ আমার সামনে ধরলেন। তাতে সেই হাঁসের ছবি, গোলাপ, পাহাড়ের ছবি, গ্রামের ছবি, ঝর্ণার ছবি, কত কত আঁকা, এবং একটার থেকে অন্যটা আরও বেশি সুন্দর। কাকিমা দেখলাম নিচে সই করে তারিখ লিখেছেন। আমি বললাম, কখন আঁকলে এত কিছু? কাকিমা বললেন, রোজ আঁকি, রোজ। রান্নাটুকু সেরেই বসে পড়ি। তোর কাকু কত পৃষ্ঠা কিনে এনেছে, রং কিনে এনেছে। কাকিমা খুব খুশি। সত্যি বোধহয় কোনো বিষয় নিয়ে চর্চা করতে থাকলে ফল পাওয়া যাবেই। আজ সেটা নিজের চোখে দেখলাম। আমি বললাম, তুমি কি ছোটোবেলায় দারুণ আঁকতে? প্রশ্নটা করলাম ঠিকই, কিন্তু পরে মনে হলো প্রশ্নটা একটু বোকা বোকাই করে ফেললাম। যে মানুষ ছোট থেকেই আঁকেন, তার আঁকার শুরুতে অন্তত আমার মতো আনাড়িকে দরকার হবে না। কাকিমা বললেন, ছোট থেকে? পাগল নাকি? ছোট থেকে তো এটা শুনেই বড় হয়েছি যে একটু বড় হলেই বিয়ে দিয়ে দিতে হবে। পেছনে আরও 8টা বোন, আঁকা কি হয় তাই জানতাম না। হলোও তো মাধ্যমিক দিয়েই বিয়ের যোগাযোগ শুরু। তোর কাকুর বাবা কি মরতে আমাদের গ্রামে গিয়েছিল পিকনিক করতে, ব্যাস সব শেষ। অবশ্য শেষ বলা ভুল, ওখানে থাকলে কোথায় শেষ আর কোথায় শুরু কিছুই বুঝতে পারতাম না। তারপর যখন বুবাই টুবাই বড় হলো, ওদের একটা মাস্টার আসতো আঁকা শেখাতে। বুবাই অত পারতো না, কিন্তু টুবাই কি সুন্দর রং নিয়ে খেলতো জানিস।
নীল রঙের আকাশ বানাতো, সবুজ জমি। ওর আঁকা দেখলে আমার নিজের গ্রামের কথা মনে পড়তো। ইচ্ছে করতো আঁকি, কিন্তু বাচ্চা মানুষ করব না আঁকবো। কিন্তু ওর ওই 24টা রং দেখলে খুব ঘষতে ইচ্ছে করতো সাদা কাগজে। কি সুন্দর লাগে না সাদা কাগজে রঙগুলোকে? এক নাগাড়ে কথাগুলো বলে যাচ্ছেন। একসাথে কতগুলো কথা বললেন কাকিমা, অথচ সবাই ভেবেই নেয় উনি খুব অহংকারী। ছেলেরা ভালো চাকরি করে, বর ভালো চাকরি করতেন, তাই অহংকার। মাঝে ভুলেই গেছিলাম রঙগুলোর কথা। হঠাৎ ডলের পাঠানো ছবিগুলো দেখে আবার মনে পড়ল। তাই টুবাইয়ের ভাঙাচোরা রঙগুলো নিয়েই শুরু করলাম। প্রথম তোকে ডেকে ঠিক করতাম, কিন্তু তুইও ব্যস্ত, তাই আর বিরক্ত না করে একাই করে গেছি। কাল শিব ঠাকুরটা এঁকে মনে হলো পারছি না পারবো আরও। কাকিমার কথা শুনে খারাপ লাগলো আমার। আমি যে কাকিমাকে না করে দিয়েছি, ওটা বোধহয় ওনার খারাপ লেগেছে, তাই আমায় শোনালো। কিন্তু কাকিমাকে কিভাবে বোঝাই? আমি খানিক ভয়ও পেতাম। আমি কি আর অত ভালো আঁকতে পারি? টুকটাক কাজ চালানো। কাকিমার শিব ঠাকুর দেখে মনে হচ্ছে কাকিমা আমার থেকে একটু এগিয়েই গেছে। বললাম, তুমি তো দারুণ আঁকছো এখন। একজন প্রফেশনাল কারোর কাছে দেখে নিতে পারো তো, তাহলে টুকটাক ভুলগুলো ঠিক হয়ে যেত। কাকিমা শুনে একটু গোল গোল চোখ করে তাকালেন। মনে ধরেছে বোধহয় কথাটা। মিঠির স্কুলেও যেতে পারো। কাকিমা শুনে হেসে বললেন, দেখি কাকুর সাথে কথা বলে। ততদিন এই রকমই চলুক আর কি। আমি বুঝলাম আজ আমাকে দেখাবে বলেই ডেকেছে কাকিমা। বারবার দর্শক হতে অসুবিধা নেই আমার। আমি বললাম, ছেলেদের পাঠিয়েছ? কাকিমা বললেন, পাগল নাকি, হেসেই লুটাবে দুজন, সাথে রয়েছে 2 বউ। না দরকার নেই এই বয়সে লোক হাসিয়ে। আমি বললাম, কাকিমা গুণ ভাগ করলে বাড়ে, এটা তোমার ফেসবুক পেজে দাও, দেখো অনেক মানুষ অনুপ্রেরণা পাবে। তুমি দাও, সাথে আমি লিখে দিচ্ছি। দেখবে তোমার মতো এরকম কত কাকিমা আছেন যারা নাচতে ভালোবাসতেন, গাইতে ভালোবাসতেন। হয়তো তোমার মতো সুযোগ হয়নি তখন, এখন অনেক সময় একাকিত্ব ঘিরে রেখেছে, তারা ব্যস্ত হওয়ার একটা দিক খুঁজে পাবে। আমার কথা শুনে কাকিমা নিজের ফোনটা এগিয়ে দিলেন। বললেন, লেখাটা কিন্তু তুই গুছিয়ে লিখে দিবি। আমি বাবা ওসব পারি না। আমি হাসতে হাসতে ছবি তুলে 2 কলম নিজের ভাষায় লিখে পোস্ট করে দিলাম। আজ সকালে খুলে দেখি তাতে ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। শখানেক লাইক, কিন্তু তার থেকেও বেশি কমেন্ট। আমি ছবিটা আবার দেখলাম। চোখ বন্ধ করা শিবের ছবি। খুব সুন্দর না হলেও বেশ সুন্দর। কমেন্টগুলো পড়তে শুরু করলাম। টুবাই দাদা, বুবাই দাদা দুজনেই কমেন্ট করেছে ভালো বলে। মিতু বৌদি মানে বুবাই দাদার বউ লিখেছে, তোমার জন্য গর্বিত। কি ভুল ভেবেছিলেন কাকিমা? নতুন প্রজন্মকে সবাই ভুল বোঝে মিছিমিছি। এরা কিন্তু খারাপ না, এরা একটু অগাছালো, একটু কম কথা বলে, কিন্তু গুণের কদর করতে পিছপা হয় না। না হলে বৌমা হয়ে শাশুড়ির এত প্রশংসা করে। আমিও লিখলাম কমেন্ট, আরও আঁকো কাকিমা, অন্য কাকিমাদের উৎসাহ দাও। বয়স মানেই একাকিত্ব নয়, বয়স মানেই পা ব্যথা, কোমর ব্যথা বা রোগ নয়। বয়স মানে অনেকটা সময় যেখানে সবাই হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরিয়ে আনতে পারি। আরও আঁকো, আমি আছি তোমার সাথে। দয়া করে আঁকতে বলো না আমায়। আর হ্যাঁ, আমাকে মাঝে মাঝে ম্যাজিক কফি খাওয়িও। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।